আর সিলেবাস সংস্কার এটা পুরোপুরি ভিন্ন একটা বিষয়, এবং এটা খুব অল্প সময়ে সম্ভব না, এবং এটা এমন কোনো বিষয় না যে এটা আমরা একটা প্রস্তাব দিলাম আর সংস্কার হয়ে গেল। তো আমাদের সিলেবাস সংস্কারের কার্যকরী কোনো উদ্যোগ এই পর্যন্ত খুব জোরালোভাবে নেওয়া হয়নি, এবং এটা আমরা সবাই শুধু বেফাক হাইয়া তাদের দিকে তাকিয়ে থাকি, কিন্তু আসলে আমাদের তরুণদের অথবা নিজ উদ্যোগে এখানে কাজ করার মতো অনেক কিছু আছে। তো এখানে আমি আসলে সিলেবাস সংস্কার করলেই কি একটা শিক্ষা ব্যবস্থা সংস্কার হয়ে যায় কিনা, এই একটা মিটিং হইলো, তো মিটিং এর মধ্যে আওয়াজ উঠলো যে এই সাহেবের কিতাবটা রাখা হবে কিনা। তো এটা নানানজন নানান ভাবে বিবেচনা করলো। একজন বললো যে এটা ছাত্রদের জন্য কষ্ট করে এটা হবে না, আরেকজন বললো যে না এটা রাখতে হবে। মুক্তাসারুল মানি এখন ছাত্ররা বুঝে না এটা রাখতে হবে না, রাখা যাবে না। এই ধরনের খুচরা আলাপ হইতে থাকে এখনকার যে সনদ আছে। এই ক্ষেত্রে আমি আব্দুল্লাহ মাসুম ভাই যে কথাটা আব্দুল্লাহ মাসুম ভাই যে বিষয়টা বলছেন যে যত কম সংস্কার করা যায়, যত কম পরিবর্তন করে সরকারের সাথে নেগোসিয়েশনে যাওয়া যায়, এটাই ভালো। তুমি যে প্রশ্নটা আনতে যে আমরা দাওরায়ে হাদিসকে কোন মানে নিব, যদি দাওরায়ে হাদিসকে মাস্টার্সে মান নেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের সিলসিলার মধ্যে একটা ভাটা পড়বে। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা আহলিহি আম্মা বাদ। قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين। আজকে আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করতেছি, বেশিরভাগ বিষয়ই অনেকদিন যাবতীয় আলোচনা হচ্ছে। তো এরপরে ওই ধরনের আলোচনার উপকারিতা, আলোচনা মানেই সেটার উপকারিতা আছে। তো কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে আলোচনা করো, আলোচনায় মুমিনদেরকে ফায়দা দেয়, অর্থাৎ আলোচনা কখনো না কখনো অবশ্যই ফলপ্রসূ হয়। তো আজকে অনেকগুলো বিষয়ে আলোচনা আসছে, যেহেতু এখনকার আমাদের পর্ব সেটা হলো আজকে কওমি শিক্ষাক্রম স্বাতন্ত্র্য বজায় রেখে স্বীকৃতি বাস্তবায়নের পথ নির্দেশনা। তো এই প্রবন্ধের উপরে আলোকপাত করা, তো এই প্রবন্ধের উপরে কিছু মতামত পেশ করা। তো এখানে মোটা দাগে দুইটা বিষয় আসছে, সেটা হলো একটা হলো সিলেবাস সংস্কার, আরেকটা হলো সনদের বাস্তবায়ন। তো সিলেবাস সংস্কার এই বিষয়তে অনেক প্রস্তাবনা এবং অনেকদিন যাবতীয় কাজ হচ্ছে। আমাদের আদিম হুজুর আবু তাহের মিসবাহ সাহেব হুজুরও দীর্ঘদিন থেকে কওমি মাদ্রাসার সিলেবাস সংস্কার এবং নতুন ভাবে কিভাবে এটাকে ঢেলে সাজানো যায় সেই চেষ্টা তিনি করছেন, এবং অনেকে অনেক প্রস্তাবনা দিয়েছেন। তো সিলেবাস সংস্কার একটা বিষয়, আর সনদের বাস্তবায়ন এটা আলাদা একটা বিষয়। সনদের বাস্তবায়ন হচ্ছে এখন আমাদের যে সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ কর্মসংস্থান, এরপরে আমরা কিভাবে আরো সমাজে বেশি কন্ট্রিবিউট করতে পারি, এবং কিভাবে আমাদের সন্তানরা উচ্চশিক্ষার মাধ্যমে দেশে বিদেশে ছড়ায় পড়তে পারে, এই সমস্ত প্রশ্নগুলো সমাধান করা। আর সিলেবাস সংস্কার এটা পুরোপুরি ভিন্ন একটা বিষয়, এবং এটা খুব অল্প সময়ে সম্ভব না, এবং এটা এমন কোনো বিষয় না যে এটা আমরা একটা প্রস্তাব দিলাম আর সংস্কার হয়ে গেল। হ্যাঁ, এটা হয় কখন, যখন সরকারি অথরিটির মাধ্যমে সংস্কার হয়। যেমন সরকার যে সিলেবাসকে নিয়ন্ত্রণ করে, সেই সিলেবাসের মধ্যে বিভিন্ন বুদ্ধিজীবীরা, শিক্ষাবিদরা বিভিন্ন প্রস্তাবনা দেয়, এরপরে সেটা সরকার দেখে এবং সেই অনুযায়ী তারা সংস্কার নিয়ে আসে। কিন্তু আমাদের কওমি যে ধারাটা, এটা পুরাপুরি একটা সমাজ নির্ভর এবং সমাজের দ্বারা পরিচালিত, সমাজ থেকে উঠে আসা একটা শিক্ষা ব্যবস্থা, এবং এটা একটা সিলসিলা আছে দীর্ঘ। তো এখানে সংস্কার আনতে গেলে প্রথমেই সমাজ নিয়ে ভাবতে হবে, এবং সমাজের মানুষ কি ভাবে এবং তাদের চিন্তা চেতনা, বিশেষ করে কওমি মাদ্রাসার ভিতরে যারা আছেন, বিশেষ করে। আর কওমি মাদ্রাসার সিস্টেমটা তো চলমান মূলত কিছু প্রতিষ্ঠান নির্ভর, অর্থাৎ একটা এলাকায় যেমন চট্টগ্রামে হাটহাজারী তৈরি হয়েছে, ঢাকায় রাহমানিয়া, মালিবাগ, এরকম প্রত্যেকটা এলাকায় এক একটা বড় বড় প্রতিষ্ঠান আছে, এবং তাদের একটা ঘরানা আছে, ওই প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা ঘরানা আছে। যেমন জামিল মাদ্রাসা উত্তরবঙ্গে, তাদের একটা ঘরানা আছে। যাত্রাবাড়ি মাদ্রাসা, তাদের একটা ঘরানা আছে। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা ঘরানা তৈরি হয়ে গেছে। তো এই জায়গাটা যদি আমরা সংস্কারের প্রস্তাবনা আনতে চাই, তাহলে তাদের চিন্তাকে টাচ করার মতো এবং তাদের চিন্তাকে প্রভাবিত করতে হবে আগে। তো সেই জায়গাটায় ব্যাপকভাবে আগে চিন্তার পরিবর্তন নিয়ে কাজ করা দরকার। চিন্তার পরিবর্তন নিয়ে কাজ হইলে যদি সবাইকে একটা মৌলিক চিন্তায় এক জায়গায় নিয়ে আসা যায়, তখন আমরা এই সিলেবাস সংস্কার নিয়ে ভাবতে তো পারবো এখনই, এবং ভাবা দরকার। এটার জন্য আমরা আসলে তরুণরা কি করতে পারি সিলেবাস সংস্কারের জন্য, অথবা যেন একটা যুগোপযোগী সিলেবাস দাঁড়ায়। তো কোন সিস্টেমই তো আসলে
এমনি এমনি পরিবর্তন হয় না, বা 1-2 বছরেও পরিবর্তন হয় না। তো এটার পিছনে বেশ কিছু প্রাতিষ্ঠানিক কাজ লাগে এবং গবেষণা লাগে। তো আমাদের সিলেবাস সংস্কারের কার্যকরী কোনো উদ্যোগ এই পর্যন্ত খুব জোরালোভাবে নেওয়া হয় নাই, এবং এটা আমরা সবাই শুধু বেফাক হাইয়া তাদের দিকে তাকায় থাকি, কিন্তু আসলে আমাদের তরুণদের অথবা নিজ উদ্যোগে এখানে কাজ করার মতো অনেক কিছু আছে। তো এখানে আমি 3টা বিষয় বলতে চাই। একটা হলো পরিসংখ্যান এবং গবেষণা। অর্থাৎ আমাদের পরিসংখ্যানের অভাব আছে। আমরা বাংলাদেশে কয়টা কওমি মাদ্রাসা আছে, কয়টা নুরানি মাদ্রাসা আছে, কয়টা হিফজখানা আছে, এটার সঠিক পরিসংখ্যান আমাদের কাছেও নাই। তো যারা পরীক্ষা নেয় পরীক্ষা কেন্দ্রিক, তাদের কাছে তাদের অধীনে যে সমস্ত এই মাদ্রাসাগুলো আছে সেগুলোর পরিসংখ্যান আছে, কিন্তু ব্যাপকভাবে পরিসংখ্যান আনা, আমরা কিভাবে সমাজকে প্রভাবিত করতেছি, সমাজকে আমরা কি দিচ্ছি, সমাজের সাথে আমাদের কানেকশনটা কেমন, আমরা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোতে পরিসংখ্যান ভিত্তিক কাজ নাই। তো এই জায়গাগুলোতে যদি আমরা পদক্ষেপ নেই নিজস্ব উদ্যোগে, তাহলে আশা করা যায় এটার একটা ফলপ্রসূ একটা ফল সামনে আসবে। এরপরে আরেকটা হলো শিক্ষা দর্শন। একটা এই শিক্ষা সিলেবাসে বা সিলেবাস সংস্কারের প্রশ্নে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, সেটা হলো আসলে সিলেবাস সংস্কার করলেই কি একটা শিক্ষা ব্যবস্থা সংস্কার হয়ে যায় কিনা। একটা শিক্ষা ব্যবস্থা সিলেবাস হচ্ছে, এটা সিলেবাস মানে পাঠ্যপুস্তক, যতটুকু পড়া হবে শুধু অতটুকু। কিন্তু এর আগে এটার যে অনেকগুলো ধাপ আছে, যেটা মুসা আল হাফিজ সাহেব তাত্ত্বিক ভাবে বলছেন, সেটাকে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করি, সরকার কি করে? সরকার প্রথম একটা শিক্ষা নীতি তৈরি করে। তো শিক্ষানীতিটা কিভাবে তৈরি হয়? শিক্ষানীতি তৈরি হয় বিভিন্ন শিক্ষাবিদদের লেখা, শিক্ষাবিদদের গবেষণা, তাদের দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিকভাবে যে সমস্ত দর্শনের চর্চা হয় সেগুলোর উপর ভিত্তি করে একটা শিক্ষা দর্শন এবং শিক্ষা নীতি তৈরি হয়। তো শিক্ষা নীতি সরকার এই পর্যন্ত বেশ কয়েকটা শিক্ষানীতি করছে। সেই শিক্ষানীতির আলোকে তখন শিক্ষা কারিকুলাম তৈরি হয়। তো শিক্ষা কারিকুলামের মধ্যে একেবারে সিলেবাস কি হবে, কি কি বিষয় পড়ানো হবে, আমরা কোন ধরনের লোক তৈরি করতে চাই এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, এবং কোন স্তরের মধ্য দিয়ে আমরা কি ধরনের ব্যক্তি আমরা সমাজে তৈরি করতে চাই, তারা কি কাজ করবে সমাজে, তো এইগুলো কারিকুলামের মধ্যে স্পষ্ট থাকে। এবং সেই কারিকুলামের ভিত্তিতে তারপর সিলেবাস, এই পাঠ্যপুস্তক প্রণয়ন হয়। সেই পাঠ্যপুস্তকগুলোর উপর তারপর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তো সেই শিক্ষক প্রশিক্ষণ, অর্থাৎ একজন শিক্ষক তিনি কারিকুলামের আলোকে প্রশিক্ষণ গ্রহণ করেন, সেই প্রশিক্ষিত শিক্ষকরা ক্লাসরুমে গিয়ে ছাত্রদেরকে পড়ায়। তো আমরা যদি শুধুই শিক্ষা সিলেবাস সংস্কার নিয়ে প্রশ্ন আলাপ করি, তাহলে এই জায়গাটা, এই যে এখন যেরকম সমস্যার সৃষ্টি হচ্ছে, যে একজন এক এক ধরনের প্রস্তাব দেয়, যে একটা একটা এই একটা মিটিং হইলো, তো মিটিং এর মধ্যে আওয়াজ উঠলো যে এই শরহে বেকা কিতাবটা রাখা হবে কিনা। তো এটা নানান জন নানান ভাবে বিবেচনা করলো। একজন বললো যে এটা ছাত্রদের জন্য কষ্টকর, এটা হবে না। আরেকজন বললো যে না, এটা রাখতে হবে। মুক্তাসারুল মানি এখন ছাত্ররা বুঝে না, এটা রাখতে হবে না, রাখা যাবে না। এই ধরনের খুচরা আলাপ হইতে থাকবে। কিন্তু যখন আমরা আগে একটা শিক্ষা নীতি ঠিক করব, শিক্ষা দর্শন আমাদের নির্ধারিত থাকবে, যে আমরা শিক্ষা দর্শনের মধ্যে দারুল দেওবন্দের শিক্ষা দর্শন কি ছিল। আমরা এখন সারা বিশ্বের যে মুসলিম জনগোষ্ঠীগুলো আছে, বাংলাদেশে যে সমস্ত মুসলিম জনগোষ্ঠীগুলো আছে, তাদেরকে আমরা একটা শিক্ষার ভিতরে নিয়ে আসার জন্য, অন্তত প্রাথমিক পর্যায়ে, তো সেখানে তাদেরকে আমাদের শিক্ষার মধ্যে একতাবদ্ধ করার জন্য আমরা কোন ধরনের দার্শনিক, কোন ধরনের চিন্তা আমরা লালন করব, এ ধরনের নানান প্রশ্নের উত্তর যখন আমাদের শিক্ষা দর্শনের মধ্যে থাকবে, সেই শিক্ষা দর্শনের আলোকে যখন আমরা একটা বিস্তারিত কারিকুলাম প্রণয়ন করব, সেই কারিকুলামের উপর ভিত্তি করে যখন আমরা পাঠ্যপুস্তকের চিন্তা করব, যে এই কারিকুলামটাকে বাস্তবায়ন করার জন্য কি কি পাঠ্যপুস্তক আমাদের আছে, অর্থাৎ ইতিমধ্যে কি কি লেখা হয়েছে, এবং এটাকে বাস্তবায়ন করার জন্য কি কি লেখা হয় নাই সেগুলো লিখতে হবে, সেগুলো কিভাবে লেখা যায় সেটার ব্যবস্থা করা। এরপর সেইটার আলোকে যখন আমরা শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করব, সেই শিক্ষকরা যখন আমাদের শিক্ষা ব্যবস্থায় আসবেন, তখনই আসলে একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা দাঁড়াবে। তো সিলেবাস সংস্কারের প্রসঙ্গটা এরকম একটা বিশাল জায়গা দাবি করে। তো এই জন্য এটার জন্য কাজ হইতে হবে। আমরা যেমন এটার জন্য ফন্ড ভিত্তিক, অর্থাৎ এটার জন্য সবচেয়ে জরুরি হলো নিজেকে একটা অথরিটি হিসেবে দাঁড় করানো।
অর্থাৎ একজন মানুষ অথবা একটা গোষ্ঠী, একটা বোর্ড এই কাজটা করতে পারবে না, বরং এর আগে জায়গায় জায়গায় অর্থাৎ নিজস্ব উদ্যোগে ফন্নি ব্যক্তিত্ব তৈরি হইতে হবে। যেমন আরবি ভাষার উদাহরণ যদি দেওয়া হয়, যে একটা সময় আরবি ভাষার চর্চা আজ থেকে 10-12 বছর আগে খুব হালকা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে আরবি ভাষার চর্চা বাংলাদেশে বাড়ছে। তো এখন যদি বেফাক চিন্তা করে যে আমরা আরবি ভাষাটাকে কিভাবে সিলেবাসে আনতে পারি, তাহলে সে 10-12 জন আরবি ভাষাবিদ সে পাবে। কিন্তু যদি সে চিন্তা করে যে একজন আমরা একটা যেমন বিজ্ঞানটা আমরা কিভাবে এই কওমি মাদ্রাসায় ঢুকাবো, এটা কি মানে বাইরের যে ধারায়, অর্থাৎ বিজ্ঞানটা তো একটা নাস্তিক ভিত্তির উপর দাঁড়ায় আছে, অর্থাৎ তারা যেভাবে পড়ানো হয় সেখানে সৃষ্টিকর্তাকে সাইডে রেখে বিজ্ঞান নিয়ে আলাপ করা হয়। তো আমরা কি আমাদের ছেলেদেরকে বিজ্ঞানটা কিভাবে পড়াবো, কোন দৃষ্টিভঙ্গি থেকে পড়াবো এবং কতটুকু পড়াবো, এটার উদ্দেশ্য কি থাকবে? তাহলে কিন্তু আমাদের শিক্ষা বোর্ড ওরকম ভালো মানে বিজ্ঞান বুঝে এবং আমাদের এলমের সাথে দুইটার তাদবিক দিতে পারে এরকম মানুষ কিন্তু নাই। তো সেই জায়গাটায় আমরা তরুণরা যদি আমাদের মধ্যে এমন কিছু মানুষ উদ্যোগ গ্রহণ করে, বা উদ্যোগ বলতে এটা জীবনব্যাপী একটা কাজ, যে আমি বিজ্ঞানটাকে কিভাবে আমাদের এই কওমি না শুধু আমাদের পুরা মুসলিম সমাজে কিভাবে এটাকে করে তোলা যায়, কার্যকরী করে তোলা যায়, সেটার জন্য আমি কাজ করব। তখন এরকম কিছু ব্যক্তি দাঁড়ায় গেলে তখন যে অথরিটি গুলো আছে, তখন যে বোর্ড গুলো আছে, তারা চিন্তা করবে যে না, আমরা এটাকে নিয়ে পদক্ষেপ গ্রহণ করি। তো এইভাবে আমরা সিলেবাস সংস্কারের প্রশ্নটা এভাবে করতে পারি, এভাবে আগাইতে পারি। আর সনদের বাস্তবায়নের যে বিষয়টা, সনদের বাস্তবায়নের মধ্যে এখনকার যে সনদ আছে, এই ক্ষেত্রে আমি আব্দুল্লাহ মাসুদ ভাই যে বিষয়টা বলছেন, যে যত কম সংস্কার করা যায়, যত কম পরিবর্তন করে সরকারের সাথে নেগোসিয়েশনে যাওয়া যায়, এটাই ভালো। একটা তো আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা থাকবে শিক্ষা নিয়ে, সেটা তো চলমান। আর বর্তমান সনদকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য যত কম পরিবর্তন করে সরকার থেকে স্বীকৃতিটা নিয়ে নেওয়া যায়, এটাই সবচেয়ে ভালো হবে। এটা হইলে তখন চলমান সমস্যাগুলোর আমরা একটা সমাধানের দিকে যাইতে পারবো। তো সেই ক্ষেত্রে প্রথমে যে প্রশ্নটা আসবে, যে আমরা দাওরায়ে হাদিসকে কোন মানে নিব। যদি দাওরায়ে হাদিসকে মাস্টার্সে মান নেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রশ্নটা, আমাদের সিলসিলার মধ্যে একটা ভাটা পড়বে। কিভাবে ভাটা পড়বে? তখন মাস্টার্স পর্যন্ত সবাই যাবে না, এবং এটার যে অন্তত এই যে স্তরগুলো আছে, সেই স্তরগুলো আমাদের একটা, অর্থাৎ অন্তত একটা স্তর নির্ধারণ হতে হবে, যেই স্তরটা যেখান থেকে আমরা আমাদের একটা এক্সিট পয়েন্ট তৈরি হয়, যেখানে, কারণ মাস্টার্স সবার জন্য জরুরি না। একজন মুয়াজ্জিন হবে, একজন খাদেম হবে, একজন নিচের দিকে শিক্ষকতা করবে, হেফজখানার শিক্ষক হবে, অথবা যদি চাকরির বাজার খুলে তাহলে প্রাথমিক বিদ্যালয়ে এসে শিক্ষকতা করবে, এই জন্য তার মাস্টার্স পাস হওয়ার প্রয়োজন নাই। অথবা এখনকার যদি আমরা চিন্তা করি, এখন আমরা যে দাওরায়ে হাদিস পাস করার পরে আমরা যে সমস্ত জায়গায় যাইতে পারতেছি, তো এখানে 8 বছর 10 বছর পড়ার পরেই, অর্থাৎ ওই নুরানির পরে, হেফজের পরে 8 বছর পড়ার পরে আমরা সমাজে যাইতে পারি। কিন্তু যদি এটাকে মাস্টার্স এর মানে নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এখানে আরো লম্বা একটা সময় যুক্ত হওয়ার পরে তখন স্বাভাবিকভাবেই ইন্টারের মানটা নিশ্চিত হওয়ার জন্য একটা 2 দিন আগে পরে এটা হবেই। তখন সরে বেকার স্তরটাকে একটা এক্সিট পয়েন্ট হিসাবে ধরতে হবে। তো তার চেয়ে বড় কথা হলো, আমরা মানে যখন মাস্টার্স এর মান ধরবো, তখন উচ্চ শিক্ষাটা আমাদের দাওরার আগে চলে আসবে। আর উচ্চ শিক্ষাটা দাওরার আগে আসলে তখন উচ্চ শিক্ষার যে স্বাভাবিক প্রক্রিয়া এখনকার সময়ে, ফোন ভিত্তিক পড়া, এরপরে এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া, এরপরে বিভিন্ন আরো যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপার আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের কোর্স যুক্ত করা, তো এই জিনিসগুলো আনার পরে তখন আমাদের যে শিক্ষার সিলসিলাগত যে কাঠামো, যেটা উপরের দিকের জামাতগুলোই মূলত সেই কাঠামোটা ধরে রাখছে, তো এই জায়গাটায় সমস্যা তৈরি হবে। এবং এটা মাস্টার্স এর মান ধরলে এটা 2 বছর 5 বছর আগে পরে হবেই, কারণ তখন উচ্চ শিক্ষাটা দাওরার আগে চলে আসবে। কিন্তু যদি উচ্চ শিক্ষাটাকে দাওরার পরে নেওয়া যায়, অর্থাৎ দাওরা পর্যন্ত দর্সে নিজামীকে 7 বছর বা 8 বছরের একটা কোর্স ধরে, এটা একটা ঐতিহ্যবাহী সিলসিলা, এবং এটার একটা অনেক বড় প্রভাব সমাজের মধ্যে আছে, এবং সমাজ এটাকে অনেক গ্রহণ করে নিছে, এবং এখনো মানুষ এটার দিকে আসতেছে। সুতরাং এটাকে বাঁচায় রাখা দরকার। সেই হিসাবে এটা একটা সিলসিলা হিসাবে এটা বাকি থাকবে।
এবং উচ্চ শিক্ষাটাকে আমরা দাওরার পরে নিয়ে যাব, যাতে করে আমাদের গবেষক আলিম তৈরি হওয়া, যুগের যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে সমস্ত ফন্নি ব্যক্তিত্ব তৈরি হওয়া দরকার। কারণ উচ্চ শিক্ষাটা স্বাভাবিকভাবে আলাদা আলাদা ফনের উপর হইতে হবে, তাফসির হইতে হবে, হাদিস হইতে হবে, এরপরে ইসলামী আইন, নানান বিভিন্ন ধরনের আলেম, গবেষক আলেম আমাদের দরকার। তো সেই জায়গাটায় দাওরার আগে ওই কাজটা করা অনেক কঠিন। এজন্য দাওরার পরে যদি আমরা তাখাসসুসকে বা দাওরার পরে যদি উচ্চ শিক্ষাটা নেওয়া যায়, তাহলে এখনকার যে তাখাসসুস গুলো আছে তারাও তখন তাদের সময়টাকে আরো দীর্ঘায়িত করে তখন তারা উচ্চ শিক্ষাটাকে একটা কাঠামোর মধ্যে আনতে পারবে। এবং তখন ওই সমস্ত মানে তাখাসসুসাত গুলো বিভিন্ন এই তাদেরকেও একটা একটা নিয়মের মধ্যে নিয়ে এসে তখন তাদের মাধ্যমে অনার্স এবং মাস্টার্স সনদ দেওয়া যেতে পারে। তো সনদের বাস্তবায়ন বিষয়ে এই মোটামুটি। তো আমার কথা এখানে শেষ। আসসালাম।